Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: তুমি যে দেশে বাস করো সে দেশের জীববৈচিত্র্য সম্পর্কে একটি পোস্টার তৈরি করো। তো উত্তর: বাংলাদেশের জীববৈচিত্র্য সম্পর্কে নিচে একটি পোস্টার তৈরি করা হলো। শনাক্ত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের জীববৈচিত্র্য উপর টাইটেল দিয়ে নেবে। শনাক্ত হয়েছে 132 প্রজাতির স্তন্যপায়ী। স্তন্যপায়ী হচ্ছে যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে এবং মাতৃদুগ্ধ পান করে এবং সন্তান প্রসব করে, সেগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। যেমন বাঘ, মানুষও হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, সিংহ, এগুলো। তারপরে বলছে 578 প্রজাতির পাখি, 154 প্রজাতির সরীসৃপ, 19 প্রজাতির উভচর। উভচর হচ্ছে যারা তোমার পানিতে এবং ডাঙায় উভয় স্থানেই বসবাস করে। তাহলে এখানে তোমরা হরিণের চিত্র দিতে পারো। বিপন্ন প্রজাতি 125টি বৃক্ষ, 29টি বন্যপ্রাণী। বিপন্ন মানে যারা হারিয়ে গেছে বা হারিয়ে যেতে যাচ্ছে এরকম প্রাণী। কুমিরের মধ্যে জীবন ধারণ করছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, অজগর, বুনো হাঁস, রাজশকুন, ঘড়িয়াল সহ অনেক জীব হুমকির মধ্যে জীবন ধারণ করছে। এ সকল প্রাণী হয়তো দেখা যায় ভবিষ্যতে একদম হারিয়ে যাবে। একবার যদি এ সকল প্রাণী হারিয়ে যায় তাহলে আর কখনোই এগুলোকে ফেরত পাওয়া যাবে না। তাই আমাদের অবশ্যই এই সকল প্রাণীকে সঠিকভাবে জীববৈচিত্র্য রক্ষা করে সমাজে টিকে রাখতে হবে, পরিবেশে টিকিয়ে রাখতে হবে। উদ্ভিদের ক্ষেত্রে দেখো, কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, যেমন আঁশ উৎপাদনকারী উদ্ভিদ, ঔষধি উদ্ভিদ, এই ধরনের। একক কাজ। ক নম্বর প্রশ্ন: পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি আদর্শ উদাহরণ। একটি পুকুরে উৎপাদ, খাদক ও বিভিন্ন জড় উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে বাস্তুতন্ত্র। একটি পুকুরের বিভিন্ন উপাদান দেখিয়ে একটি বাস্তুতন্ত্রের ছবি আঁকো। তো দেখো, এখানে বলেছে বিভিন্ন জলজ প্রাণী, যে এখানে বিভিন্ন জলজ প্রাণীর চিত্র দিবে। পুকুরের পানি হচ্ছে এটা, বিভিন্ন জলজ উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ, আর বিভিন্ন পোকামাকড়, এখানে পুকুরের মাটি, বিভিন্ন মাছ, একটি পুকুরের বাস্তুতন্ত্র। আর তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাস্তুতন্ত্র আসলে কি। এখানে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে দেখো অনেক ধরনের প্রাণী, তারপরে তোমার বিভিন্ন মাছ, উদ্ভিদ, এগুলোকে দেখানো হয়েছে। এই যে প্রাণী জগৎ, এই প্রাণী জগৎ কিন্তু একটা অন্যটার উপরে নির্ভরশীল। যেমন আমরা প্রথমে যদি বলি উৎপাদক, উৎপাদক কোনগুলো? যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে উৎপাদক বলে। তারপরে এই উৎপাদককে আবার দেখা যায় যে ছোট পোকামাকড়, এগুলো কিন্তু ভক্ষণ করে, এগুলো খেয়ে বাঁচে। আর এই যে উৎপাদক গুলো, এরা কি করে? সূর্যের আলো উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে। উৎপাদক ব্যতীত অন্য কোনো প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তারপরে এই যে পোকামাকড়, পোকামাকড়কে আবার দেখা যাবে যে এর থেকে বড় যে মাছগুলো, এই মাছগুলো পোকামাকড় খাবে। আবার এই মাছগুলোকে ধরে নিলাম আমরা প্রথম স্তরের খাদক। এই প্রথম স্তরের খাদককে আবার দ্বিতীয় স্তরের খাদক যেগুলো, অর্থাৎ এর থেকে আবার বড় যে মাছগুলো, সেগুলো আবার দেখা যায় ছোট মাছগুলোকে খাবে। আবার এই দ্বিতীয় স্তরের খাদক যে মাছগুলো, এগুলোকে আবার দেখা যায় এর থেকে বড় যে মাছগুলো, এগুলো খাবে। এইভাবে করে কিন্তু তোমার পুরো একটা সিস্টেম চলতেছে। এটাকে মূলত বাস্তুতন্ত্র বলে। এটা শুধু যে তোমার পুকুরের মাছের ক্ষেত্রে এমনটা না, কিন্তু এটা আমাদের পরিবেশে এই যে বিভিন্ন প্রাণীর মধ্যেও দেখা যায়। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে এই প্রাণীটা হয়তো আমাদের জন্য দরকার না, কিন্তু আসলে তোমার এই প্রাণীটা কিন্তু অবশ্যই দরকার। কেন? কারণ একটা প্রাণী যদি বাস্তু সংস্থান থেকে হারিয়ে যায় তাহলে পুরো সিস্টেমে একটা সমস্যা হবে। কারণ একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমরা অনেকেই বলি যে আমাদের সমাজে, আমাদের পরিবেশে কোনো সাপের দরকার নেই, সাপ আমাদের আরো ক্ষতি করতেছে। অথচ তোমরা চিন্তা করে দেখো,
এই দেখো, এই যে তোমার ব্যাঙের উৎপাত কিন্তু বেড়ে গেলে সাপ এই যে ব্যাঙকে আবার ভক্ষণ করে। আবার দেখা যায় যে সাপকে ভক্ষণ করে ঈগল অথবা এর থেকে যে বড় প্রাণীগুলো। এইভাবে করে কিন্তু একটা প্রাণীর উপর আরেকটা প্রাণী নির্ভরশীল। একটা হারিয়ে গেলে এর উপরে যে নির্ভরশীল যে অন্য প্রাণীগুলো আছে সেগুলো হারিয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য আমাদের পরিবেশের সবগুলো প্রাণীরই দরকার আছে। এটাই হলো বাস্তু সংস্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।